নমস্কার। সঙ্গম টক্স বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই পর্বে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা বেশ কিছুদিন পর আবার ফিরে এলাম আমাদের সেই বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা সভা বা আলোচনা, আমাদের বিভিন্ন বিষয়ে যে চর্চা। তো আজকে আমাদের মূলত একটি পুস্তক চর্চা নিয়েই আজকে আমাদের আহ, আহ, প্রতিপাদ বিষয়। তো আজ 4ঠা আগস্ট 2024 সাল। স্বাধীনতার 77টা বছর পেরিয়ে এসেছি আমরা। তো এই বছরই আগামী 15ই আগস্ট আমরা ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। তো দীর্ঘদিনের সংগ্রাম, বহু দেশবাসীর আত্মবলিদানের ফলে আমরা পেয়েছিলাম বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা। তো সেখানে পুরুষদের সাথে সাথে মা বোনেরাও এই স্বাধীনতা সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। এবং স্বাধীনতা পরবর্তী সরকার পরিচালিত পাঠ্যক্রমে একটি বিশেষ পরিবারকে বহুল গুরুত্ব দেওয়া হলেও সঠিক মর্যাদা পাননি এই মহিয়সী নারীরা, যার ফলস্বরূপ আজ ইতিহাসের পাতা থেকে তাদের কাহিনী প্রায় বিস্মৃত হওয়ার পথে। বর্তমানে 2047 বিশ্ব ভারত গড়ার লক্ষ্যে আমরা দাঁড়িয়ে আছি। তো সেই সেই প্রেক্ষাপটে এবং সেই ক্ষণে, সেই সময় ক্ষণে দাঁড়িয়ে আমাদের সব অন্যতম একটি প্রয়োজনীয় যে বিষয়, সেটি হলো এই সমস্ত মহিয়সী নারীদের যে কৃতিত্ব এবং বীরত্ব, সেই বীরত্বের কাহিনীগুলো অধ্যয়ন, ফিরে দেখা এবং সেখান থেকে প্রেরণা নেওয়া। তো আমাদের সনাতন সভ্যতায় আমরা শিব এবং শক্তি উভয়কেই সমানভাবে প্রাধান্য দিয়ে থাকি। এবং বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে শক্তিকেই অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। এবং বিশেষত এই যে স্বাধীনতা সংগ্রামের এই বীরত্ব, এই যে কাহিনী, সেখানে আমরা মূলত যে সমস্ত ব্যক্তিত্ব দেখতে পাই বা ব্যক্তিত্ব বা চরিত্রের কথা জানতে পারি বা তাদের সম্বন্ধে অবগত হই আমাদের পাঠ্যপুস্তক এবং বিভিন্ন সমাজ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে। তো সেখানে সেই তাদের যে বীরত্ব, তাদের যে এই অদম্য সাহস এবং প্রেরণা, তো তাদের তাদের এই যে অদম্য শক্তি, সেই শক্তির কাছে ব্রিটিশদেরকে মাথা নত করতে হয়েছিল। সেই তার পেছনে যে শক্তি কাজ করেছেন, যে শক্তিগুলো কাজ করেছিল, সেই সেই নারী, আমাদের মায়েরা, আমাদের বোনেদের সেই কি কি অবদান ছিল, সেই সম্বন্ধে আজকে আমাদের মূলত আলোচনা। তো এই আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বক্তা এবং অতিথি দিগন্ত চক্রবর্তী মহাশয়। নমস্কার। উনি পশ্চিমবঙ্গ নিবাসী এক তরুণ জাতীয়তাবাদী লেখক এবং বিভিন্ন বাংলা, ইংরেজি ও হিন্দি সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় বিভাগে প্রায় 200টিরও বেশি উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়েছে ওনার। এবং মাত্র 19 বছর বয়সে ওনার 4টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এবং এই বই, এই যে বিষয়ে, যে পুস্তকের উপরে আজকে আমরা চর্চা করব, যে বইটির উপরে, সেই বইটি হলো দ্য আনসাং হিরোইনস অফ ভারত, অর্থাৎ ভারতের মহিয়সী নারীদের যে কৃতিত্ব, বা যাদেরকে আমরা, যাদের নাম শুনি না, একদমই যাদের সম্বন্ধে আমরা অবগত নই। তো এই বইটি তার সদ্য প্রকাশিত একটি গ্রন্থ। 2023 সালে বহুল প্রচলিত সংবাদ মাধ্যম জাগরণ দ্বারা জাগরণ জোশ সম্মান প্রাপ্ত হয়েছেন আমাদের বক্তা এবং লেখক। তো ওনার আরো বেশ কিছু বই রয়েছে, যে বইগুলি হলো মনীষী গাথা, যেমন ছিল আমার দেশ ভারতবর্ষ, প্রবন্ধ চয়নিকা ইত্যাদি। তো আজকে আমরা আর দেরি না করে আজকে সরাসরি আমরা চলে যাব আমাদের বক্তা এবং লেখকের কাছে। তো আমরা শুরু, এটা আমাদের মূলত এই বিষয়টি আজকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমেই করব। তো আমার প্রথমেই আমরা যদি এই স্বাধীনতা সংগ্রাম বা এই যে স্বাধীনতা, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যে আমরা এতদিন কাটিয়ে এসেছি, সেটা যদি আমরা ফিরে দেখি ইতিহাসের দিকে, তো সেখানে আমাদের সবচেয়ে প্রথম প্রশ্ন এটা জাগে যে বর্তমান বর্তমান প্রেক্ষাপটেই দাঁড়িয়ে আমরা এখন বিভিন্ন সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা এটা জানতে পারছি যে আমাদের সভ্যতা এবং সংস্কৃতি অনেক, তার অনেক রিচনেস, বা সেই যে রিচ একটা কালচারাল হেরিটেজ, সেটা সেটা যদি আমাদের সেই রকমই রিচ কালচারাল হেরিটেজ ছিল, তারপর সেখান থেকে আমরা কিভাবে ঠিক আমাদের অধঃপতন হলো, বা আমরা কিভাবে একটা একটা ক্ষুদ্র কিছু বণিক গোষ্ঠীর কাছে আমরা এইভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করে এইভাবে এতদিন ধরে পরাধীন থাকলাম। তো তাই আমার প্রথম প্রশ্ন আমাদের বক্তা এবং লেখকের কাছে, যে আমাদের আমাদের ভারতবর্ষ যদি সব দিক থেকেও আমরা এগিয়েই থাকি, এগিয়ে থাকা সত্ত্বেও সমস্ত দিক দিয়ে আমাদের যে বিভিন্ন অ্যাডভান্সমেন্ট ছিল, সেটা সত্ত্বেও আমাদের দেশ কেন এই দীর্ঘদিন পরাধীন ছিল, সেই সম্বন্ধে যদি কিছু বলেন। প্রথমেই সঙ্গম টক্স চ্যানেলকে আমার নমস্কার। আমার এই পুস্তকের বিষয়ে আলোচনা আয়োজন করার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ। সাথে সাথে উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং সঞ্চালককে আমার যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার। প্রথমেই সঞ্চালক যেই প্রশ্ন করেছেন, আমি তার মধ্যে দিয়ে যাব যে ভারতবর্ষ সবকিছু থাকা সত্ত্বেও কেন দীর্ঘদিন পরাধীনতার গ্লানি সহ্য করতে হয়েছিল। যখন আমরা বলি যে ভারতবর্ষ সবকিছুতে এগিয়ে ছিল, ভারতবর্ষের উচ্চ সংস্কৃতির কথা, তখন সত্যি এই প্রশ্নটা আসলে স্বাভাবিক যে ভারতবর্ষ যদি সব দিক থেকে এগিয়েই থাকে, তাহলে কেন দীর্ঘদিন
বহিরাগতরা ভারতবর্ষকে শাসন করলো। আমরা দেখেছি স্বামীজি ভারতবর্ষকে অভিহিত করছেন পুণ্যভূমি রূপে। স্বামীজি কখন এই কথাটি বলছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি স্বামীজির জীবনটাকে দেখি, তাহলে দেখব 1893 সালের মাঝামাঝি সময়ে তিনি বিদেশে পাড়ি দিচ্ছেন। প্রায় 3.5 বছর বিদেশের মাটিতে বেদান্ত প্রচার করার পর তিনি যখন ভারতবর্ষে ফিরছেন 1897 সালের 15ই জানুয়ারি, কলম্বোতে। অখণ্ড ভারতের মধ্যে তখন কলম্বো একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। যদিও তা 1947 সালে দেশভাগের সময় বা তারও আগেই ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তখন যে অখণ্ড ভারতের মাটি কলম্বোতে স্বামীজি ফিরলেন, 3.5 বছর বেদান্ত প্রচারের পর ওয়েস্টার্ন দেশে, 16ই জানুয়ারি তার প্রথম বক্তৃতায় তিনি বলছেন, যদি পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাহাকে পূর্ণভূমি নামে বিশেষিত করা যাইতে পারে, যদি এমন কোন স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভোগ করিবার জন্য আসিতে হইবে, যেখানে ঈশ্বরাভিমুখী জীবমাত্রকেই পরিণামে আসিতে হইবে, যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হইয়াছে, তবে নিশ্চয়ই বলিতে পারি তাহা আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। অর্থাৎ সারা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশগুলির মাটিতে তিনি নিজে পৌঁছে সেই জায়গাগুলিকে প্রত্যক্ষ ভাবে চিনে তারপর তিনি কিন্তু ভারতবর্ষকে বলছেন পুণ্যভূমি। স্বামীজি একদিকে যেমন ভারতবর্ষকে পুণ্যভূমি বলছেন, তেমনি স্বামীজির লেখা বা বক্তব্য থেকে আমরা জানতে পারি যে কেন ভারতবর্ষ দীর্ঘদিন পরাধীন ছিল। তার স্বদেশ মন্ত্র যদি আমরা পড়ি, তাহলে দেখব সেখানেই তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন ভারতবর্ষের পরাধীনতার কারণ, এবং অপরদিকে বর্ণনা করেছেন বা ভারতবাসীর উদ্দেশ্যে বলেছেন যে ভারতবাসীর পুনরুত্থানের উপায়। ভারতবর্ষ কেন দীর্ঘদিন পরাধীন থাকলো, সেই কারণ বর্ণনা করতে গিয়ে স্বামীজি বলছেন যে মূলত 6টি কারণ ভুলে যাওয়ার কারণে ভারতবর্ষ এই পরাধীনতার গ্লানি সহ্য করতে হয়েছে। এই 6টি কারণের প্রথমেই তিনি বলছেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। আজকের যে বিষয়, তার সাথে এই কারণটি অত্যন্ত প্রাসঙ্গিক, তাই বাকি 5টি কারণের দিকে আর না গিয়ে এই দিকেই আমি দৃষ্টিপাত করব। অর্থাৎ তার পরবর্তী অংশে এক জায়গায় তিনি বলছেন তার এক বক্তব্যে যে ভারতবর্ষের 2টি মহাপাপ, একটা হচ্ছে জনসাধারণকে অবহেলা, আর একটা হচ্ছে নারী শক্তিকে অবহেলা। অর্থাৎ বারবার তিনি বলছেন যে নারী জাতিকে অবহেলিত করার জন্যই কিন্তু ভারতবর্ষের যে আহ, পরম বৈভবশালী ভারত, আর সেই থেকে অধঃপতন ঘটেছে। তাই তিনি কি বলছেন যে ভারতবর্ষকে মাতৃজাতিকে আগে তুলতে হবে। তার গুরুভাই বিজ্ঞানানন্দকে তাই তিনি বলছেন, মাতৃশক্তি সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু, তাদেরকে আগে জাগাতে হবে। আমরা যদি দেখি, এটা শুধু স্বামীজির কথাই নয়, আমাদের যে উচ্চ সনাতন সংস্কৃতি, আমাদের যে সনাতন শাস্ত্র, তাতেও কিন্তু বহু কাল ধরে নারী জাতিকে আর উচ্চ স্থানে বসানো হয়েছে। তাই তো মনুসংহিতায় বলা হচ্ছে, যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারী জাতি পূজিত হন, সেখানে দেবগণ প্রীত হন। আবার তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। মাতা, পিতা, আচার্য সকলেই দেবতুল্য, কিন্তু এক্ষেত্রেও লক্ষ্য করলে আমরা দেখব মাকেই কিন্তু আগে স্থান দেওয়া হচ্ছে। ঠিক যেমনটা স্বামীজি তার জীবনের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে আর নারী জাতিকে তোলার কথা বলেছেন। এক্ষেত্রে আমরা যদি দেখি, তার যে স্বদেশ মন্ত্র তিনি বলছেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। এক্ষেত্রে এই জায়গাটাও লক্ষ্যপাত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন সীতা, সাবিত্রী, দময়ন্তী এই তিনজনকেই তিনি আদর্শ হিসেবে তুলে ধরতে বললেন। আমরা যদি সীতার জীবন দেখি, মা সীতার জীবনে দেখব সহিষ্ণুতা ও ধৈর্যশীলতার প্রতীক হিসেবে তিনি পূজিত। যদি আমরা মাতা সাবিত্রীর জীবন পর্যালোচনা করি, তাহলে দেখব তিনি হচ্ছেন সাহসিকতার প্রতীক। তিনি সতীত্ব বলে মৃত্যুর মুখ থেকে তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। আবার দময়ন্তীর জীবন যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব তিনি মানবতার প্রতীক। তার বিবাহের স্বয়ম্বর সভায় তিনি দেবতাদের পর্যন্ত আর দূরে ঠেলে দিয়ে একজন মানুষকে তার পতি হিসেবে গ্রহণ করেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের যখন অধঃপতন ঘটেছে,
তখন স্বামীজি বলছেন যে এই তিন যে মা, এই এনাদের আদর্শকে সমন্বয় ঘটিয়ে নারী জাতিকে তুলতে হবে, তবেই ভারতবর্ষ উঠবে। আর তাই তিনি বলছেন যে এই তিনজনের আধুনিক সমন্বয় হচ্ছেন শ্রীমা সারদা দেবী। এই প্রসঙ্গেই আসবো আবার। আহ স্বামীজির স্বামীজি যে কারণে স্বামীজি হলেন, নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামীজি, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যার আধ্যাত্মিক সঙ্গিনী হিসেবে মা শারদাকে আমরা সবাই জানি। কিন্তু সেই মা শারদার আহ মা শারদার ও স্বাধীনতা সংগ্রামে, সেই সময়কালে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বিভিন্ন রকম যে আহ, কার্যকলাপের সাথে তিনি পরোক্ষভাবে হলেও যুক্ত ছিলেন। তো সেই সম্বন্ধে আমি কিছু সেই সম্বন্ধে আপনি কিছু আলোকপাত করুন, সেই সম্বন্ধে যে আমরা সেই দিকটা একেবারেই আমরা জানি না। হুম। একদমই আমাদের, এটা এটা আমাদের দোষ না, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ বলা যেতে পারে। যে আপনি শুরুতেই বলেছেন যে এমন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা 47-এর পর থেকে হয়ে এসেছে, তা এটাই প্রমাণ করে যে একটি ব্যক্তি বা একটি পরিবারই আর ভারতবর্ষকে স্বাধীন করেছে। কিন্তু তা যে নয়, শত শত বিপ্লবী, হাজার হাজার বিপ্লবীর রক্ত, আর তার ফলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর এক্ষেত্রে যদি এরকম একটি বিষয় বলা হয় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে শ্রী শ্রী মা সারদা দেবী, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির কি অবদান, তাহলে হয়তো অনেকেই অবাক হবেন। কিন্তু আমরা যদি দেখি, বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, অগ্নিযুগের এক অত্যন্ত পরিচিত বিপ্লবী, তিনি তার লেখনীতে লিখছেন, ওই শান্ত সমাহিত নীরব জীবনের মধ্যেই রয়েছে অতি বিপ্লবের বীজ। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের এই ত্রয়ী এক মহাবিপ্লবের প্রতীক। অর্থাৎ এটা কিন্তু কোনো সাধারণ মানুষের গল্প নয়, এটি একজন প্রত্যক্ষ বিপ্লবীর নিজের জীবন কাহিনীতে তিনি লিখছেন। শ্রীমা সারদা দেবী, শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি সম্পর্কে। আবার আমরা যদি নিবেদিতার কথা দেখি, নিবেদিতা বলছেন, সকল মহান জাতীয়তাবাদী তার চরণ স্পর্শ করতেন, স্বামী শারদানন্দ কাউকে বাধা দিতেন। আমরা দেখেছি যে আলিপুরের যে বোমা মামলা, তারপর বহু বিপ্লবীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই সময় শ্রীমা থাকতেন বর্তমানে যেটা বাগবাজারের মায়ের বাড়ি, সেই স্থানে। সেই সময় বহু বিপ্লবী বাগবাজারের মায়ের বাড়িকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আশ্রয় নিয়েছিলেন। আমরা যদি দেখি তাহলে দেখব, বেলুড় মঠ যখন প্রতিষ্ঠা হয়, তখন তার যে রীতিনীতির মধ্যে বলা হয়েছিল যে বেলুড় মঠের সন্ন্যাসীরা প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত হবে না। কিন্তু এক্ষেত্রে ঋষি মায়ের আশীর্বাদ ছিল বলেই আর মঠের মহারাজরাও কিন্তু বিপ্লবীদের কোনো বারণ করতে পারেননি, তারাও তাদের আশ্রয় দিতে এক প্রকার বাধ্য হয়েছিলেন। আবার আমরা যদি দেখি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে রামকৃষ্ণ মিশন, অর্থাৎ শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণ স্বামীজির কি অবদান, তাহলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বলা যায় 1916 সালের 11ই ডিসেম্বর বাংলার তৎকালীন যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড কারমাইকেল, তার যে দরবারি ভাষণ, সেখানে তিনি বলছেন, দেশে সন্ত্রাসবাদী তরুণ ও যুবকেরা রামকৃষ্ণ মিশনের মদতপুষ্ট। একাধারে বলতে গেলে তার কথা কিন্তু খুব একটা ভুল ছিল না, কারণ শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু বহু অগ্নিযুগের বিপ্লবী তাদের বড় বড় অগ্নিযুগে নিজের জীবন সমর্পণ করেছিলেন। আমরা যদি দেখি, সেই সময় যে দুটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিপ্লবী সংগঠন, অনুশীলন সমিতি এবং যুগান্তর দল, অখণ্ড বাংলা অর্থাৎ বাংলাদেশ যেটা বর্তমানে এবং পশ্চিমবঙ্গ, এবং তার বাইরেও তাদের যে শাখা প্রশাখা, তার যে প্রমুখ বিপ্লবীরা, তারা কিন্তু বাগবাজারে মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়ে যেতেন। এক্ষেত্রে বলতে হয়, বাঘা যতীনের সাথে শ্রী শ্রী মায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। বাঘা যতীনের সহকর্মী ছিলেন, অর্থাৎ বিপ্লবী বন্ধু ছিলেন বলা যায়, পঞ্চানন চক্রবর্তী। তিনি লিখছেন 1915 সালের এক ঘটনা তিনি লিখছেন, যখন শ্রী শ্রী মা সারদা দেবী উম, বাগনানে রেলে করে যাচ্ছিলেন, এবং সেই ট্রেনেই ছিলেন বিপ্লবী বাঘা যতীন, সাথে ছিলেন পঞ্চানন চক্রবর্তী। বাঘা যতীন জানতে পারেন যে ওই ট্রেনেই রয়েছেন শ্রী শ্রী মা সারদা। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে তিনি মায়ের কামরায় ওঠেন, সাষ্টাঙ্গে প্রণাম করেন তাকে। পাশের যাত্রীরা বুঝতে পারলো না কি হলো হঠাৎ। পরবর্তীকালে শ্রীমা বলেছিলেন, এক আগুনের ফুলকি দেখলাম। এরকমই ছিলেন বিপ্লবীদের প্রতি শ্রী শ্রী মায়ের দৃষ্টিকোণ, এতটাই শ্রদ্ধার সাথে তিনি দেখতেন। আবার যদি আমরা শ্রী অরবিন্দের কথা বলি, যিনি বিপ্লবী অরবিন্দ থেকে ঋষি অরবিন্দ পন্ডিচেরি পরবর্তীতে, সেই ঋষি অরবিন্দ যখন বিপ্লবী ছিলেন, তখন বহুবার কারাবরণ করতে তাকে হয়েছিল। এরকমই এক সময় তার স্ত্রী মৃণালিনী দেবী গিয়েছিলেন বাগবাজারে মায়ের কাছে। অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় তিনি শ্রীমা সারদা দেবীকে জিজ্ঞাসা করলেন, আহ, তার যে
ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তখন ত্রিসীমা সারদা দেবী বললেন, আমার ছেলের তো ঠাকুরের সন্তান, ও যে দিব্য পুরুষ, ওকে কেউ আটকে রাখতে পারবে না। ঋষি মায়ের কথা যে শুধুমাত্র তাকে মন জোগানোর কথা ছিল তা কিন্তু নয়। মাত্র কয়েকদিনের মধ্যেই জেল থেকে ছাড়া পান শ্রী অরবিন্দ। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই তিনি সোজা আসেন বাগবাজারের মায়ের বাড়িতে। তারপরের ঘটনা সম্পর্কে আমরা সকলেই অবহিত। বিপ্লবী অরবিন্দ থেকে, যাকে মতিলাল রায় পরবর্তীতে অভিহিত করছেন গীতার যোগী শ্রী অরবিন্দ, অর্থাৎ ঋষি অরবিন্দের শ্রী রূপান্তর। আমরা দেখেছি যে স্বামীজি বারবার বলছেন যে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা আনলে হবে না। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে স্বাধীনতা আন্দোলনে যদি নামা হয়, তা কখনোই সফলতা পাবে না। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব 1902 1904 এই যে সময়টা, তার আগে পর্যন্ত বহু বিপ্লবী বৈপ্লবিক কার্যকলাপ কিন্তু সংঘটিত হয়েছিল, কিন্তু কোনোটাই চূড়ান্তভাবে সফলতা পায়নি। আমরা কখনো দেখেছি একটা প্ল্যান করা হচ্ছে বিপ্লবীদের পক্ষ থেকে, আবার বিপ্লবীদের মধ্যে কোনো একজন সেই অর্থের লোভে হোক কিংবা বিভিন্ন কারণে তা ব্রিটিশ সরকারের কাছে ফাঁস করে দিচ্ছে। অর্থাৎ নিজেদের মধ্যে এক একতার অভাব, যে দৃষ্টি নিয়ে বিপ্লবীরা লড়াই করছিলেন সেই থেকে তারা যে বিচ্যুত হয়ে যাচ্ছেন, এই অভাব স্বামীজি লক্ষ্য করেছিলেন। তাই তিনি বুঝেছিলেন যে বিপ্লবীদের মধ্যে আধ্যাত্মিকতার আসা অত্যন্ত প্রয়োজন, নাহলে এই যে মহাযজ্ঞে তারা নেমেছেন তা কখনোই সফল হবে না। তাই আমরা পরবর্তীতে দেখছি যে স্বামীজির এই যে কাজ, আধ্যাত্মিকতার, ভারতবর্ষকে আধ্যাত্মিকতার প্লাবনে প্লাবিত করার যে কাজ, তা কিন্তু পরবর্তীতে নিচ্ছেন আর তার শিষ্যা ভগিনী নিবেদিতা। হ্যাঁ, এই প্রসঙ্গে সুসীমা আসবো। হ্যাঁ, হ্যাঁ, আমি ভগিনী। আরেকটু আহ, মা আচ্ছা। শারদা আর একটা দুটো ঘটনা উল্লেখ করার চেষ্টা করব। তা হচ্ছে হুম। জয়রামবাটি, যে তার জন্মস্থান, তার পাশেই যে কোয়ালপাড়া, কোয়ালপাড়ায় যে আশ্রম, আর সেখানে কিন্তু বহু বিপ্লবী সেই সময় আশ্রয় পেতেন। আহ শ্রীমা সারদা তাদের প্রতি এতটাই শ্রদ্ধা ছিল, তিনি তাদের দেব শিশু বলে অভিহিত করতেন। এরকমই আরেকটি ঘটনা জানা যায় যে যুগান্তর দলের তিন বিপ্লবী, অমর চট্টোপাধ্যায়, কুন্তল চক্রবর্তী এবং ভূপেন্দ্র কুমার দত্ত, আর তাদেরকে পুলিশ সেই সময় ধরার চেষ্টা করছিল। সেই তিনজন বিপ্লবী তখন আশ্রয় নেন তিল জেলা রেলওয়ের কেবিনের কর্মী দেবেন ঘোষের বাড়িতে। দেবেন ঘোষ এবং তার স্ত্রী সিন্ধুবালা দেবী, তারা দুজন থাকতেন সেই বাড়িতে। ব্রিটিশ পুলিশের গোয়েন্দা দপ্তর মাত্র খবর পেয়ে আর সেখানে তারা হানা দেন। কিন্তু পুলিশ আসার আগেই সেই তিনজন বিপ্লবী এবং দেবেন ঘোষের স্ত্রী সিন্ধুবালা দেবী পলায়ন করেন। পুলিশ বাধ্য হয়ে দেবেন ঘোষকে গ্রেপ্তার করে। তারা সেই তিনজন বিপ্লবীকে খোঁজ লাগানোর সাথে সাথে তারা জানতে পারেন তাদেরকে যে আশ্রয় দেওয়া, এর পিছনে তার স্ত্রী সিন্ধুবালা দেবীরও প্রত্যক্ষ অবদান রয়েছে। সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ জানতে পারে যে তিনি রয়েছেন বাঁকুড়ার কোন এক গ্রামে। ব্রিটিশ পুলিশ তাকে ধরার জন্য আর পুলিশ লাগিয়ে দেয়, সেই জেলা পুলিশকে, আর সেই তথ্য দেয়। যখন সিন্ধুবালা দেবীকে বাঁকুড়া জেলা পুলিশ গ্রেপ্তার করতে যায়, তখন দেখেন ওই গ্রামে দুজন সিন্ধুবালা দেবী রয়েছে। ব্রিটিশ পুলিশ পড়েন মহাবিপদে। কি করলেন তারা, যখন কেউই স্বীকার করছেন না যে কোনজন দেবেন ঘোষের স্ত্রী, তখন তারা দুজনকেই গ্রেপ্তার করলেন এবং তাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা পুলিশ স্টেশন অব্দি তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে আনলেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের দুজনের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা। এই ঘটনা শুনে যখন জয়রাম বাটিতে শ্রীশ্রী মায়ের কানে পৌঁছলো, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, এটা যদি ব্রিটিশ সরকারের আদেশ হয় তাহলে আর বেশি দিন নয়। কিছুক্ষণের মধ্যেই জানা গেল যে পুলিশ দুজনকেই মুক্ত করেছেন। তখন শ্রীসীমা সারদা দেবী বললেন, যাকগে, এই খবর জানতে পারলাম তাই, নালে রাতে ঘুমাতেই পারতাম না। অর্থাৎ বিপ্লবীদের প্রতি মায়ের যেই উচ্চ মনোভাব, তা কিন্তু বারে বারে বিভিন্ন ঘটনা, বিভিন্ন লেখা, তার মধ্যে দিয়ে আমরা জানতে পারি। হ্যাঁ, এই প্রসঙ্গেই আমরা ঠিক একইভাবে দেখি যে যখন ভগিনী নিবেদিতাকে স্বামীজি নিয়ে এলেন, তো সেই মানে উনি তো জন্মসূত্রে বিদেশি, একজন হুম। অন্যরকম একটা সভ্যতা সংস্কৃতিতে বড় হয়েছেন, তারপর ভারতীয় সভ্যতা সংস্কৃতি শেখা এবং সে তার সাথে নিজেকে এক করে নেওয়া। তো সেখানে মায়ের মায়ের ভূমিকা সেখানে অপরিসীম। মানে সেখানে একটা অনবদ্য ভূমিকা রেখেছেন একদম। মা, তাকে একদম নিজের মেয়ের মতো করে নেওয়া, মানে আমাদের মানে নিজেদের একেবারে একত্ব করে নেওয়া। তো এবং তারপরেই সেই ভগিনী নিবেদিতার আমরা অন্য একটা রূপ দেখতে পাই, যেটা স্বামীজির স্বামীজির কাছে আসার সময় থেকেই শুরু করে তারপরে মায়ের সান্নিধ্যে থাকা, এবং এখানে ভারতবর্ষে তারপর থেকে তার যে অনবরত তার যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়া। তো সেই বিষয়ে কিছু আমরা জানতে চাইবো যে কিভাবে স- ভগিনী নিবেদিতা কিভাবে এই জিনিসটাকে দেখেছিলেন, যে
কিভাবে নিজেকে তিনি এই দেশের না হয়েও এই দেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে এবং সমাজ সংস্কারের পেছনে একটা এত বড় ভূমিকা পালন করেছেন। হুম, একদমই তাই। ভারতবর্ষের মানুষ হয়ে ভারতবর্ষে জন্মে ভারত মাতার জন্য নিজের জীবন সমর্পণ করেছেন, এরকম উদাহরণ বহু রয়েছে। কিন্তু জন্মগত সূত্রে ভারতবাসী না হয়ে আর নিজের সম্পূর্ণ জীবন যিনি দেশ মায়ের সামনে সঁপে দিয়েছিলেন, তিনি হচ্ছেন ভগিনী নিবেদিতা। আমরা যদি দেখি 1895 সাল, স্বামীজি তখন পাশ্চাত্যে বেদান্ত প্রচার করছেন। সেরকমই এক সময় তার সাথে নিবেদিতার পরিচয় ঘটে। স্বামীজির ভাষণ শুনে মুগ্ধ হন নিবেদিতা। তার মনে সনাতন যে সাহিত্য বেদান্ত পড়ার এক কৌতূহল দেখা যায়। পরবর্তীতে তার স্বামীজির যদি চিঠিপত্রগুলো আমরা দেখি, তাহলে নিবেদিতার সাথে আমরা বেশ কিছু পত্রালাপ। নিবেদিতা 1898 সালে ভারতবর্ষে আসছেন, এবং 1895 সালে তার সাথে যে পরিচিতি, এই সময়ের মধ্যে বেশ কিছু আহ, গুরুত্বপূর্ণ পত্রালাপ কিন্তু আমরা দেখতে পাই। এই 1898 সালে নিবেদিতা ভারতবর্ষে পদার্পণ করলেন। 1898 থেকে আর স্বামীজির যে জীবদ্দশা 1902, এই 4 বছরের মধ্যে তার গুরুর মাধ্যমে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন গ্রন্থাবলী পড়ে ভারতবর্ষকে তিনি যেভাবে প্রত্যক্ষভাবে জেনেছিলেন, তা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক। মাত্র 4 বছরে তিনি ভারতবর্ষকে যেভাবে গ্রহণ করেছিলেন, তার প্রতিফলন ঘটেছিল পরবর্তীকালে। 1902 সাল স্বামীজি যখন তার দেহ রাখছেন, তার পরবর্তীকালে তার যে দায়িত্ব, তার যে গুরু দায়িত্ব, ভারতবর্ষকে আধ্যাত্মিকতার প্লাবনে প্লাবিত করার যে দায়ভার, তা কিন্তু নিবেদিতা নিয়েছিলেন। আমরা যদি একটি এক্ষেত্রে একটি কথা উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন, তা হচ্ছে 1918 সালের সিডিশন কমিটির রিপোর্ট। ব্রিটিশ সরকার যে বিবেকানন্দকে কতটা ভয় পেয়েছিলেন, বিবেকানন্দকে এবং তার সহচরীদের, তার হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সিডিশন কমিশন রিপোর্ট। সেখানে ব্রিটিশ সরকার বলছেন বিবেকানন্দ মারা যাওয়ার পর বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে, তাকে তারা ধরতেও পারছেন না, আর তাকে জেলে পুরতেও পারছেন না। তাই তারা লিখছেন যে বিবেকানন্দ died in 1902, but his writing and teaching survived him, have been popularized by the Ramakrishna Mission and have deeply impressed many educated Hindus. বহু হিন্দুকে, বহু ভারতবাসীকে যেমন স্বামীজির এই লেখনীগুলি আর অনুপ্রাণিত করেছিল, তেমনি তার দ্বারা প্রত্যক্ষ অনুপ্রাণিত হয়েছিলেন ভগিনী নিবেদিতা। 1902 সালের আগস্ট থেকে 1905 সালের জুলাই, 3 বছর সারা ভারতবর্ষ ঘুরে তিনি বেদান্তের প্রচার করেন। বহু বিপ্লবী প্রেরণা হিসেবে নিবেদিতার যে বক্তব্যগুলি কিন্তু বহু বিপ্লবীকে প্রেরণা দিয়েছিল। আমরা জানি বিশিষ্ট বিবেকানন্দ গবেষক শঙ্করী প্রসাদ বসুর কথা। তাই তিনি এই সময়কালকে লিখছেন নিবেদিতা যুগ বলে। 1902 সালের আগস্ট থেকে 1905 সালের জুলাই পর্যন্ত সময়টাকে শঙ্করী প্রসাদ বসু অভিহিত করছেন, যেটা নিবেদিতা যুগ। ভারতবর্ষকে আধ্যাত্মিকতার প্লাবনে প্লাবিত করতে নিবেদিতার এই যে অবদান, এবং তারপর থেকে আমরা দেখতে পাই বিপ্লবীদের মধ্যে যে আধ্যাত্মিকতার প্রসার ঘটে, আর তার ফলে আস্তে আস্তে কিন্তু বৈপ্লবিক কর্মকাণ্ডে সাকসেস আসতে শুরু করে। প্রায় প্রত্যেকটা বৈপ্লবিক দল, আমরা প্রত্যেক বিপ্লবীর তখন দেখতে পাবো যে প্রত্যেক বিপ্লবীর পকেটে থাকতো স্বামীজির ছবি, শ্রীমদ্ ভগবত গীতা এবং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্র। তো এই যে ভাব, বিপ্লবীদেরকে একত্রিত করতে, বিপ্লবীদের সুশৃঙ্খল করতে নিবেদিতার এই যে অবদান, বক্তব্যের মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখনীর মাধ্যমে, তা কিন্তু অনস্বীকার্য। এবং নিবেদিতা যে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণ পুরুষ, তা কিন্তু স্বীকার করে নিয়েছেন খোদ ব্রিটিশ সরকার। 2017 সালে 2017 সালে নিবেদিতার জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে ব্রিটিশ সরকার উইলমটনে তিনি যে বাড়িতে থাকতেন, সেখানে নীল একটি ফলকে খোদাই করে লেখেন, এডুকেশন ইজ এন ক্যাম্পেনার ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, নিবেদিতা লিভড হেয়ার। অর্থাৎ যেই ব্রিটিশদের বিরুদ্ধে নিবেদিতা সংগ্রাম করেছেন, সেই ব্রিটিশরাই কিন্তু তার জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে সেই কথা স্বীকার করছেন, এবং সেই কথা স্বীকার করে যেই বাড়িতে তিনি থাকছেন সেখানে ফলক লাগাচ্ছেন। এর থেকে বড় প্রমাণ বোধহয় আর কিছু নেই। এবার আসি বিভিন্ন বিপ্লবীর সাথে ভারতবর্ষের সেই সময় তথাকথিত বিপ্লবী ছাড়াও যারা আহ বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্যিক, বিভিন্ন ভাবে আর স্বদেশিকতার কাজে নিযুক্ত ছিলেন, তাদের সাথে নিবেদিতার যে নিবিড় সম্পর্ক, আর সেই দিকে আমরা যদি দেখি অরবিন্দ ঘোষের যে ভাই বারিন ঘোষ, তার সাথেও আর নিবেদিতার কিন্তু প্রত্যক্ষ কানেকশন ছিল।
মেদিনীপুরে তিনি যে 5 দিন সভা করেছিলেন, তার দ্বারা হেমচন্দ্র কানুনগো তথা বহু বিপ্লবী আর অত্যন্ত অনুপ্রাণিত হন। তা হেমচন্দ্র কানুনগোর যে লেখা থেকেই আমরা স্পষ্টভাবে জানতে পারি। সালটা তখন 1902। প্যারিসে গিয়ে হেমচন্দ্র কানুনগোর বোমা বানানোর কৌশল শিখে আসা, কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবীদের জন্য রসায়নের গবেষণাগার খুলে দেওয়ার পিছনে নিবেদিতার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবেদিতা বুঝেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতায় থেমে রাখলে হবে না, নারী জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তাই তিনি নারীদের জন্য স্কুল চালু করেছিলেন। তিনি নিজে যেমন পড়াতেন, তেমনি ভারতবর্ষের মেয়েরা, ভারতবর্ষের মা বোনেরা যাতে শিক্ষিত হন, এদিকে তার দৃষ্টি কিন্তু সবসময় ছিল। সাথে সাথে তিনি বুঝেছিলেন যে বিজ্ঞানেও ভারতকে কিন্তু আবারও পরম বৈভবশালী করতে হবে। আমরা দেখেছি জগদীশ চন্দ্র বসুর যে বিজ্ঞান চর্চা, তার যে বসু বিজ্ঞান মন্দির, এক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ যে একটি বিজ্ঞান ইনস্টিটিউটকে জগদীশ চন্দ্র বসু নাম দিলেন বসু বিজ্ঞান মন্দির। এটাই হয়তো ভারতবর্ষের উচ্চ যে সনাতন সংস্কৃতি, তার এক নিদর্শন বলা যেতে পারে। এই যে বসু বিজ্ঞান মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন, তার জমি দেওয়া থেকে শুরু করে যতটা সম্ভব নিবেদিতা কিন্তু তাকে সাপোর্ট করেছিলেন। আবার আমরা দেখতে পাই সেই সময়ের যারা সমসাময়িক সাহিত্যিক, বিজ্ঞানী এবং যারা বিভিন্ন ফিল্ড থেকে কিন্তু একই লক্ষ্যে অবিচল ছিলেন যে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, তাদেরকে নিয়ে কিন্তু তিনি সপ্তাহের শেষে এক নিজের বাড়িতে আর সভা অনুষ্ঠিত করতেন, যাতে সকলের মধ্যে এক সমন্বয় তৈরি হয়। এছাড়াও প্রবুদ্ধ ভারত, ডন, সন্ধ্যা, বিভিন্ন পত্রিকায় তার যে লেখনী, তা কিন্তু দেশবাসীকে এক গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল। আমরা জানি যে শ্রী অরবিন্দের যে আলিপুর যে বোমা মামলা, তারপর তাকে অন্তরালে যেতে হয়েছিল। তিনি যে কর্মযোগিনী পত্রিকা চালাতেন, সেই সময় কিন্তু সেই পত্রিকার দায় নিয়েছিলেন। আর খুব গুরুত্বপূর্ণ বা যে পত্রিকা কর্মযোগিন, তার দায়ভার কিন্তু খুব সুচারুভাবে তিনি পালন করেছিলেন। সালটা তখন 1910 নাগাদ, যখন অরবিন্দ উত্তরপাড়ায় আসেন। সেই সময়কালটা কর্মযোগিন পত্রিকা তিনি যেভাবে সম্পাদনা করেছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবেই একদিকে যেমন তিনি বক্তব্যের মাধ্যমে বহু বিপ্লবীকে প্রেরণা দিয়েছিলেন, তেমনি তার লেখনীগুলো কিন্তু আর বিপ্লবীদেরকে খুবই অনুপ্রাণিত করেছিল। সাথে সাথে নারীদের শিক্ষা বিস্তারে তার যে অবদান। আমাদের আরো অনেক বিভিন্ন এই মহীয়সী নারীদের যে অবদান এবং ভূমিকা নিয়েই আমরা পরে আলোচনা করব, আলোচনা আমাদের এগোবে। তো এখন এই মুহূর্তে আমার যার কথা সবচেয়ে বেশি মনে আসছে, আহ, তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, যাকে আমরা আমরা হয়তো আমরা তার সম্বন্ধে পড়েছি, জানি, কিন্তু আমরা হয়তো এটা জানি না যে স্বাধীনতা আন্দোলনে প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এবং তার যে ভূমিকা সেই মাস্টারদা সূর্য সেনের সঙ্গে তার যে একসাথে কোলাবোরেশন এবং তার যে সেই এফোর্ট, এবং সেখান থেকে আমরা এই বিষয়ে একটু জানতে চাইবো যে প্রীতিলতা ওয়াদ্দেদার কিভাবে একদম ছোট বয়স থেকে আমরা দেখতে পাই যে সেই স্বাধীনতা সংগ্রামের সেই প্রেরণা তিনি কোথা থেকে পাচ্ছেন, এবং কিভাবে তিনি আস্তে আস্তে সেটাতে যোগ দিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার এই নামটা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু তার যে জীবনের যে গুরুত্বপূর্ণ অংশ, তার যে জীবনের পর্যায়গুলো, সেগুলো সম্পর্কে হয়তো খুব বেশি আমরা অবগত নই। আমরা যদি প্রীতিলতার জীবনকে দেখি, তাহলে 1911 সালে তার জন্ম কিন্তু চট্টগ্রামে। অর্থাৎ তখন অখণ্ড ভারতের মধ্যে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। পরবর্তীকালে স্বাধীনতার পরে চট্টগ্রাম আলাদা একটি দেশ, বাংলাদেশের মধ্যে পর্যায়ভুক্ত হয়। যাই হোক, তিনি কিন্তু পড়াশোনা চলাকালীনই একদম খুব তরুণ বয়স, যখন 18-19 বছর বয়স, এই সময় থেকে কিন্তু আর প্রত্যক্ষভাবে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, তাতে নিজেকে নিযুক্ত করেন। 1930 সালে তিনি আইএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রীতিলতা কিন্তু ছাত্রী হিসেবেও খুবই মেধাবী ছিলেন। সাথে সাথে তার মধ্যে ছিল দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে কিভাবে মুক্ত করা যায়, সেই এক আকাঙ্ক্ষা। তাই আর এক সময় তিনি যোগদান করেন মাস্টারদার বাহিনীতে। তার ছোটবেলা থেকেই গভীর ইচ্ছা ছিল যে নিজে প্রত্যক্ষভাবে দেশমাতার জন্য কাজ করবেন। পরবর্তীকালে আমরা যদি দেখি, 1932 সালের 24শে সেপ্টেম্বর, পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব, সাহেব মেমরা তখন নাচ গান আর খানা পিনায় মত্ত। হঠাৎ গোটা ক্লাব ঘর কেঁপে উঠল প্রচন্ড বিস্ফোরণে। সেই সঙ্গে গর্জে উঠল কয়েকটি পিস্তল, বোমা। এইভাবেই ভারতবাসীর বুকের রক্তে তোমরা জালিয়ান ওয়ালাবাগের মাটি ভিজিয়ে দিয়েছো। এই দেখো, ভারতবাসী তার প্রতিবাদ করতে জানি কিনা। আমাদের কাজ শেষ, ফিরে চলো সবাই, কুইক মার্চ। দলনেত্রীর নির্দেশে সবাই চলল গন্তব্যের দিকে। কিন্তু দলনেত্রী পটাশিয়াম সাইনাইডের ক্যাপসুলটা দাঁতে চেপে
পড়ে রইল পাহাড়তলির মাটিতে, 20 বছরের প্রীতিলতা ওয়াদ্দেদার। মৃত্যুর আগের দিন মাকে লেখা তার চিঠিতে তিনি লিখছেন, মা, আমায় তুমি ক্ষমা করো। তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি যে দেশ জননীর অশ্রু মোছাতে বুকের রক্ত দিতে এসেছি। কি করবে মা? দেশ যে পরাধীন। দেশের স্বাধীনতা যজ্ঞে অনেক পুত্র প্রাণ দিয়েছে, কিন্তু কোনো কন্যা এখনো প্রাণ দেয়নি। তাদের অনুপ্রেরণা দিতেই আজ আমার এই মৃত্যুবরণ। মাগো, তুমি অমন করে কেঁদো না। তুমি শুধু আমায় একবার স্বপ্নে দেখা দিও। মাগো, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি শুধু ক্ষমা করো মা। অর্থাৎ এই যে চিঠি, আর হৃদয় স্পর্শ করার মতো এক চিঠি, যেখানে প্রীতিলতা লিখছেন যে ভারতবর্ষের স্বাধীনতা যজ্ঞে বহু পুত্র সন্তান প্রাণ দিয়েছেন, কিন্তু কোনো মা বোনেরা এখনো প্রাণ দেননি। তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। তার মনে এই যে ভাবনা, তিনি নিজে তো নিজের জীবন সমর্পণ করছেনই, সাথে সাথে তিনি এমন এক কাজে নিজেকে নিয়োজিত করছেন যাতে করে সারা ভারতবর্ষের বহু মহিলারাও আর এই স্বাধীনতা যজ্ঞে প্রাণ দিতে এগিয়ে আসেন। আর সেই উদ্দেশ্যে তার যে সমর্পণ, তা তো আমাদের মনে রাখতেই হবে। এই কারণেই হয়তো আর কাজী নজরুল ইসলাম লিখছেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তো এই প্রসঙ্গেই আমরা এই যে নারী শক্তি বা নারীর যে এই নারী শক্তির যে ব্রিটিশ আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে এই যে স্বাধীনতা আন্দোলন এবং সংগ্রামে অংশগ্রহণ, সেটা আমরা আরো অনেক পুরনো সময় থেকেই দেখতে পাই। যদি আমরা আরেকটু পেছনের দিকে ফিরে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে রানী লক্ষ্মীবাই, আমরা সবাই নাম শুনেছি, রানী লক্ষ্মীবাই এবং ঝলকারি বাই, হয়তো আমরা এই নামটা আমরা খুব বেশি জন শুনিনি। তো এই রানী লক্ষ্মীবাই ঝলকারি বাইদের মতো মহিয়সী নারীদেরও কৃতিত্ব এবং তাদের অবদান পরবর্তীকালে এই সমস্ত মানে বাংলা তথা বিভিন্ন বিশ্বের আহ, বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে নারীদেরকে উদ্বুদ্ধ করেছিল। তো আমরা সেই সেই শুরুর দিকের ঘটনাটা একটু জানতে চাইবো যে রানী লক্ষ্মীবাই এবং ঝলকারি বাই, ওনাদের যে কৃতিত্ব এবং অবদান, ওনাদের যে বীরত্ব, সেই বীরত্বের কথা একটু শুনবো আমরা। রানী লক্ষ্মীবাইয়ের কথা বলা অর্থাৎ 1857, এই সময়কালটা, যে সময়টাকে মহাবিদ্রোহ বলা হচ্ছে। তো সারা ভারতবর্ষ জুড়ে বিপ্লবের যে আগুন খুব ব্যাপকভাবে যে প্রস্ফুটিত হয়েছিল, আর এই সময়টায় ঠিক তেমনই আহ ভারতবর্ষের একটি স্থান, যেটাকে আমরা ঝাঁসি, খুব গুরুত্বপূর্ণ। এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলেই আমরা তাকে চিনি। তো সেই জায়গায় তিনি যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তা কিন্তু আজও চিরস্মরণীয়। আহ তাকে যখন ব্রিটিশ সরকার সেই স্থান ছেড়ে দিতে বলেন, তিনি কিন্তু তার নিজের জমি রক্ষায়, তার নিজের যে আহ মাতৃভূমি, তা কিন্তু তিনি কোনো ভয়ের কারণে সরে যাননি, ব্রিটিশদের কোনো আহ কিছু কিন্তু স্বীকার করেননি। তিনি তাই বলছেন, উই ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স। তিনি বলছেন যতক্ষণ জীবন আছে ততক্ষণ তিনি জীবন দিয়ে লড়বেন। আর এরকমই এক দৃঢ় প্রত্যয়ী মানসিকতা আমরা কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মধ্যে দিয়ে দেখতে পাই। সেই সময় তার বিরুদ্ধে যেই ব্রিটিশ সেনা অফিসার লড়াই করেছিলেন, স্যার হিউজ রোজ, তিনি পর্যন্ত তার এই যে বীরত্ব তা স্বীকার করেছেন। তিনি তার যে এক গ্রন্থ, সেখানে লিখছেন যে রানী লক্ষ্মীবাই সম্পর্কে তার যে প্রতিপক্ষ সেই সময়কার হিউজ রোজ, তিনি পরবর্তীকালে লিখছেন, রিমার্কেবল ফর আর বিউটি, ক্লেভারনেস অ্যান্ড পারসিভারেন্স, she had been the most dangerous of all rebel leaders, the best and bravest of all. অর্থাৎ একজন সৈনিক কতটা শক্তিশালী, কতটা তার যে কতটা দৃঢ় প্রত্যয়ী, তার যে বিচার, সেই বিচার হয়তো তার প্রতিপক্ষই সব থেকে ভালো করতে পারে। আর রানী লক্ষ্মীবাই সম্পর্কে সেই সময় তার যিনি প্রতিপক্ষ সৈনিক হিউজ রোচের এই মন্তব্যের পর আর হয়তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে তিনি কতটা সাহসিকতার পরিচয় দিয়ে দেশ মাতৃকার জন্য লড়াই করেছিলেন। এবার আসি ঝলকারি বাইয়ের কথায়। রানী লক্ষ্মীবাইয়ের নাম আমরা শুনে থাকলেও ঝলকারি বাইয়ের নামটা হয়তো আমরা মাত্র কয়েকজন শুনেছি, কিংবা আমাদের শোনানো হয়নি। একদিকে যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছিলেন, তেমনি ঝলকারি বাইও আর অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে নিজের জীবনের শেষ বিন্দু পর্যন্ত দেশ মাতৃকার দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যে জীবন পাত করেছে। আমরা যদি ঝলকারি বাইয়ের জীবনী দেখি, তাহলে দেখবো তিনি অত্যন্ত ছোট বয়স থেকেই খুব সাহসী ছিলেন। আর সেই সাহসিকতার কারণেই তিনি একসময় ঝাঁসির রানী যে লক্ষ্মীবাই,
তার সৈন্যবাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হন। রানীর দৃষ্টিতে তিনি পড়েন এবং তাকে তার সৈন্যবাহিনীর মধ্যে নেন। এবার আমরা দেখতে পাই যখন ব্রিটিশদের সাথে যুদ্ধ হচ্ছে, তার চোখের সামনে কিন্তু তার স্বামী ব্রিটিশদের হাতে নিধন হন। সেই দেখে কিন্তু একজন মহিলা হয়েও কিন্তু তিনি ভেঙে পড়েননি। যেই আহ, ব্রিটিশ শক্তি, যে ব্রিটিশ সরকার তার স্বামীকে হত্যা করেছেন, তার প্রতিশোধ নেওয়ার জন্য ভারত মাতাকে যারা দীর্ঘদিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রেখেছেন, এই তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিন্তু তার নিজের ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছে। তো এরকম একজন মহিলা আর কিন্তু আমাদের কাছে চিরস্মরণীয় হওয়া উচিত। তাই আমি আমার বইয়ের মধ্যে একদিকে যেমন রানী লক্ষ্মীবাঈয়ের কথা রেখেছি, তার পরের অধ্যায়ে আমি কিন্তু ঝলকারি বাঈয়ের কথা যতটা আমার জানা তা উল্লেখ করেছি। তো আমরা পরবর্তী সময়েও আমরা দেখতে পাই যে 1857 পরবর্তী সময়ে ধীরে ধীরে সেই নারী শক্তির যে জাগরণ এবং নারীদের মধ্যে এই সমস্ত বীরত্বের কাহিনীগুলো যে প্রেরণা যোগানো এবং তারপর ধীরে ধীরে তাদেরও স্বাধীনতা সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করা, সেটাও কিছু কিছু আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা দেখতে পাই। তো আহ, তো আমরা আমরা যদি আরেকটু দক্ষিণের দিকে যাই, যেখানে আমরা কর্ণাটকে, আপনার বইতে আমি কয়েকজনের নাম দেখেছি কর্ণাটকের, যশোধরা দাসাপ্পা এবং কমলাদেবী চট্টোপাধ্যায়, উমাবাই কুন্দাপুর, এই সমস্ত এই প্রমুখ স্বাধীনতা সংগ্রামী মহিয়সী নারীদের বীরত্বের কাহিনী আমরা একেবারেই এই সম্বন্ধে অবগত নই। তো এই বিষয়ে আপনি এনাদের সম্বন্ধে যদি কিছু বলেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সারা ভারতবর্ষের বহু প্রান্তের বিপ্লবীরা নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন। ঠিক সেরকমই দক্ষিণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাটকের বহু বিপ্লবী সেই উম, স্বাধীনতা যজ্ঞের আত্মবলিদান দিয়েছিলেন। তার মধ্যে আমি তিনজনের কাহিনী লেখার সুযোগ পেয়েছি। আরো হয়তো বহু বিপ্লবী কর্ণাটকের বহু মহিষী মহিলারা রয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যেহেতু এই তিনজনের কথা আমি আমার বইতে উল্লেখ করেছি, সেই তিনজন সম্পর্কে আমি সংক্ষেপে বলবো। যে কর্ণাটকের অন্যতম বিশিষ্ট একজন স্বাধীনতা সংগ্রামী উমাবাই কুন্ডাপুর, তার সম্বন্ধে বলতে গিয়ে কর্ণাটকের আর একজন স্বাধীনতা সংগ্রামী, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী কমলা দেবী চট্টোপাধ্যায় লিখছেন, সিন্স দ্য ডে আই স উমাবাই এগেইনস্ট হিজ স্কিল আই হ্যাভ বিকাম হার অ্যাভেল ফলোয়ার। অর্থাৎ তাকে দেখা মাত্র, তার যে কার্যকুশলী দেখার পরে তিনি কিন্তু আর তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এক কথায় বলতে গেলে কমলা দেবী চট্টোপাধ্যায়ের যে স্বাধীনতা সংগ্রামে অবদান, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, তার প্রেরণা রূপে আর মহিয়সী নারী সেই সময় তো উমাবাইয়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার আমরা যদি দেখি কমলা দেবী চট্টোপাধ্যায়ের জীবনের দিকে লক্ষ্য করি, 1903 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং মাত্র 14 বছর তার যখন বয়স, 1917 সাল, তখন থেকে তার কিন্তু বিবাহ হয়ে যায়। এবং সেই সময় তার জীবন অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়, কারণ মাত্র 2 বছরের মধ্যেই আর তার স্বামী মারা যান। ভারতবর্ষের সেই যে সময়টা 1917 সাল, তখন যে সমাজ ব্যবস্থা কতটা কঠোর ছিল তা আমরা সকলেই জানি। যে 16 বছর বয়সী একটি বিধবা, তাকে কিরকম কড়া রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হতো। কমলা দেবী চট্টোপাধ্যায় কিন্তু আর সেই সব কিছু কর্ণপাত করেননি। তিনি তার লক্ষ্যে অবিচল থেকেছেন। তিনি সমাজ সংস্কার, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষকে স্বাধীনতা করার যে আকাঙ্ক্ষা, সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে গেছেন। 16 বছর বয়সে তাই যখন তিনি বিধবা হন, তিনি হয়তো ভেঙে পড়েছিলেন ঠিকই, কিন্তু তারপরও নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। তারপরেও তিনি চেন্নাইয়ের আর কুইন কলেজে পড়াশোনা শুরু করেছিলেন। সেই সময় তার সাথে পরিচয় হয় হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাথে। তার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীকালে যৌথভাবে এবং কখনো নিজের সমাজ সংস্কারক আন্দোলনে নিজের জীবনকে নিয়োজিত করেন। কর্ণাটকের আরেক বিপ্লবী যশোধর দাসপ্পা, তিনি কিন্তু আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল, এই সময় কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। দক্ষিণের রাজ্য কর্ণাটক, সেখানকার যে সুযোগ্য একজন নেত্রী হিসেবে তিনি তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বাধীনতা আন্দোলনের সময়। আর তার যে নিজস্ব বাড়ি, সেই জায়গাটা হয়েছিল বিপ্লবীদের সেফ প্লেস। প্রায় প্রত্যেক সপ্তাহে তার বাড়িতে কিন্তু বিপ্লবীদের এক সমন্বয় বৈঠক বলা যেতে পারে, তা কিন্তু অনুষ্ঠিত হতো। এভাবেই যে দক্ষিণ ভারতে, ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে স্বাধীনতা সংগ্রামের যে বীজ, তার এক যে বপন হয়েছিল, তা কিন্তু এনারা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায়। এবং আমরা দেখতে পাই যে আরো বিভিন্ন প্রান্তে যে যে বিষয়গুলো সম্বন্ধে, মানে যে রিজিয়ন গুলোর ব্যাপারে বা সেখানকার যে আহ, শুধু নারী নয়, মানে সেখানকার পুরুষ ব্যক্তিত্ব বা সেখানকার স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে আমরা খুবই কম অবগত। সেরকম নর্থ ইস্ট, যেটাকে আমরা সবসময় বলি যে নর্থ ইস্টকে আমরা সবসময়
একটা স্টেপ মাদারলি ট্রিটমেন্ট করে থাকি নর্থ ইস্টের ব্যাপারে আমরা। মানে বিশেষ বিশেষ আহ, কয়েকটি ছোটখাটো ইভেন্ট ছাড়া খুব বেশি সেই সম্বন্ধে আমরা জানি না। তো সেই উত্তর হুম পূর্ব ভারতের এবং আসামের কিছু কিছু নাম আমরা দেখতে পাই, তিলেশ্বরী বড়ুয়া, চন্দ্রপ্রভা সাইকিয়ানি। তো এনাদের সম্বন্ধে তো আমরা একেবারেই কখনোই অবগত ছিলাম না, এবং আপনার বই থেকেই এই সম্বন্ধে জানতে পেরেছি। তো এনাদের সম্বন্ধে যদি কিছু বলেন। হুম চন্দ্রপ্রভা সাইকিয়ানি, তিলেশ্বরী বড়ুয়া, কনকলতা বড়ুয়া, ভোগেশ্বরী ফুকানানি, এরকম বেশ কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিয়সী নারী ভারতবর্ষের স্বাধীনতা যজ্ঞে ভারতবর্ষের যে উত্তর পূর্ব অংশ আপনি উল্লেখ করেছেন, সেই অংশ থেকে কিন্তু আর সক্রিয়ভাবে অবদান যোগ দিয়েছিলেন। আমার বইতে আমি যথাসম্ভব এনাদের সম্পর্কে যা তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই মতো তাদের ব্যাপারে লিখেছি। যে তিলেশ্বরী বড়ুয়া, তার যে কাহিনী, তা কিন্তু খুব বেশি দিন আমরা জানতে পারি না। মানে খুব কম জনই হয়তো তার নাম জেনে থাকবেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাত্র 12 বছর বয়সে 1942 সালের 20 সেপ্টেম্বর আসামের ঢেকুয়াজুলিতে ব্রিটিশদের গুলিতে কিন্তু তিনি আর আত্মবলিদান করেন। অর্থাৎ মাত্র 12 বছর বয়সে একটি মেয়ে যিনি দেশের জন্য আত্মবলিদান করছেন, তার কাহিনী যতটা পরিমাণে আমাদের কাছে আসা উচিত ছিল, তা কিন্তু সেই কাহিনী সম্পর্কে আমরা ততটা অবগত নই। এরকমই একজন মহিলা হচ্ছেন তিলেশ্বরী বড়ুয়া। ঠিক তেমনি চন্দ্রপ্রভা সাইকিয়ানি, যিনি 1901 সালে জন্মগ্রহণ করেন 16ই মার্চ, আসামের কামরূপ জেলার অত্যন্ত একজন সক্রিয় বিপ্লবী। আর অত্যন্ত কম বয়স থেকেই, একদম তরুণী যখন তিনি, সেই সময় থেকেই কিন্তু দেশাত্মবোধক যে গান শুনতে তিনি ভালোবাসতেন। এবং বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যায়, এই গানগুলি কিন্তু তাকে দেশাত্মবোধক যে কর্মকাণ্ডে নিযুক্ত করতে এক প্রেরণা হিসেবে কাজ করেছিল। 1918 সাল, অর্থাৎ মাত্র 17 বছর বয়সে আসামের ছাত্র সম্মেলন অধিবেশন চলাকালীন আফিম খাওয়ার বিরুদ্ধে তিনি একটি বিশাল সমাবেশ করেছিলেন। এটা কিন্তু একটি সারা আসাম প্রদেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। একজন ছাত্রী মাত্র 17 বছর বয়সে একটি সমাজ সংস্কারমূলক আন্দোলনে যেভাবে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তার যে নেতৃত্বের দিয়েছিলেন, তা কিন্তু সেই সময় অত্যন্ত গভীরভাবে সারা রাজ্য তথা দেশ জুড়ে প্রভাব পড়েছিল। এবং তারপর থেকে বিভিন্ন সমাজ সংস্কারক আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনে কিন্তু তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা আবার ফিরে আসবো আমাদের বাংলায়। বাংলায় তো বাংলা হচ্ছে, আমরা বলতে পারি যে বাংলাটা স্বাধীনতা সংগ্রামের একটা এপি সেন্টার, লাইক অ্যান ওয়ান অফ দ্য একদম। মোস্ট হুম এক্সপ্লোসিভ। তো সেখানে আমরা দেখতে পাই যে আপনার বইতে উল্লেখ রয়েছে সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী, আম, ওনার যে স্বদেশী আন্দোলন, সেই সেই সম্বন্ধে আমরা শুধু এই এই সমস্ত ব্যক্তিত্বের নাম শুনেছি হয়তো, কিন্তু সেই স্বদেশী আন্দোলন এবং ওনার যে ভূমিকা, সেই অবদান কতটা, সেই সম্বন্ধে আপনি একটু আলোকপাত করুন। বাংলার যে প্রমুখ যে মহিলারা, যে সমস্ত মহিষী নারীরা এগিয়ে এসেছিলেন সমাজ সংস্কারক এবং স্বাধীনতা আন্দোলনে, তার মধ্যে অত্যন্ত খুব নাম করা একজন হচ্ছেন সরলা দেবী চৌধুরানী। এই প্রসঙ্গে আমি আরো তার একটা যে প্রশ্ন প্রশ্ন এটার সাথে যোগ করে দিতে চাইবো, যেহেতু আমাদের খুব সময় কম। আমরা তো সেই জন্য এই এই প্রসঙ্গে রানী রাসমণির নামও আমরা দেখতে পাই, যে রানী রাসমণি হুম স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং তার একটা যথেষ্ট অবদান রয়েছে। তো এই দুটোকে মিলিয়ে আপনি আমাদের এই সম্বন্ধে একটু বলুন কিছু। হুম ঠিক। তো একদিকে সরলা দেবী চৌধুরানী এবং একদিকে রানী রাসমণি, এই দুজনেই কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু গুলি বন্দুক নিয়ে লড়াই করেননি। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা যজ্ঞে যদি তাদের কিছু অবদান নেই বলি, তাহলে কিন্তু অত্যন্ত ভুল হবে। যে সময়টায় সরলা দেবী চৌধুরানী জন্মেছিলেন, আমরা জানি সেই সময় মহিলাদের কিরকম রেস্ট্রিকশন ছিল। তা সত্ত্বেও তিনি একদিকে নিজে যেমন সেই সমস্ত কিছুর মোকাবিলা করেছিলেন, তিনি বুঝেছিলেন বাকি মহিলাদের জন্য কাজ করার প্রয়োজন আছে। সেই সময়কার একজন মহিলা হয়ে তিনি প্রায় 2 দশক ধরে ভারতী যে পত্রিকা, সেই পত্রিকার সম্পাদনা করেছেন। সেই পত্রিকায় আমরা দেখতে পাই বহু জাতীয়তাবাদী লেখা প্রকাশিত হয়েছিল, যা বিপ্লবীদের প্রেরণা রূপে কাজ করেছে। আমরা দেখি বাঙালি যুবকদের হীনমন্যতা দূর করার জন্য তিনি বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য উৎসবের মতো গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু প্রচলন করেছিলেন। আবার দেখি স্বদেশী আন্দোলন, যে বিদেশি বর্জ্য প্রত্যাখ্যান এবং স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানোর জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য তিনি লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন। ঠিক তেমনি আমরা যদি রানী রাসমণির ক্ষেত্রে দেখি, তিনিও কিন্তু হাতে বোমাগুলি বন্দুক নিয়ে লড়াই করেননি।
কিন্তু তিনিও কিন্তু তার প্রজাদের উদ্দেশ্যে অর্থাৎ ভারতবাসীর জন্য আর নিজের জীবনকে সমর্পণ করেছেন। আমরা যদি দেখি তাহলে দেখবো ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশ রাজ চলছে, আর ব্রিটিশ সরকার ভারতীয়দের সাহায্য করার জন্য কি করেছিল সেই সময়, হুগলি নদীর ওপর আর জলকর বসায়, যাতে ভারতীয়রা সেই জায়গাকার জেলেরা মাছ ধরতে না পারে। রাসমণি এই খবর শোনা মাত্র আহ মেটিয়াবুরুজ অব্দি প্রায় 5 কিলোমিটার এরিয়া আর তিনি কিনে নেন ব্রিটিশ সরকারের কাছ থেকে 10,000 টাকার বিনিময়ে। এবং তিনি কি করেন, তিনি বুঝেছিলেন যে ব্রিটিশদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে কখনোই জেতা সম্ভব নয়। তাই তিনি কি করেছিলেন যে সেই যে এরিয়া তিনি কিনেছিলেন, তিনি লোহার শিকল দিয়ে আর সেই এরিয়াকে আর বর্ডার করে দেওয়ার জন্য আদেশ দেন। এই খবর পাওয়া মাত্র তো ব্রিটিশ সরকার ভয় পেয়ে যায়, কারণ তারা দেখলেন যদি এই অংশ লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে তাদের যে ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ জাহাজগুলি তা কিন্তু আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ব্রিটিশরা বুঝলো যে তারা একদিকে জেলেদের সাহায্য করতে চাইলেন, কিন্তু উল্টো দিকে রানীমা এমন এক কৌশল করলেন যার ফলে তাদেরই ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে যাবে। তাই তারা কি করলেন, রানীমার কাছে ক্ষমা চাইলেন, তার 10,000 টাকা ফিরিয়ে দিলেন, এবং আগের মতন ভারতীয় যে জেলেরা ভারতীয় মানুষদের আবার জলকর থেকে মুক্ত করলেন। তো এইভাবে রানী রাসমণি যে সুচারু বুদ্ধি এবং ভারতবাসীর প্রতি তার যে নিষ্ঠা, ভারতবাসীর তার দেশবাসীর প্রতি তার যে প্রেম, আর এইগুলো কিন্তু বিভিন্ন সময় এরকম ভাবে প্রকাশিত হয়েছে। এবং দক্ষিণেশ্বরের যে মন্দির, আমরা বারবার বলছি যে রাজনৈতিক আন্দোলন শুধু নয়, আধ্যাত্মিকতার প্লাবনে ভারতবর্ষকে আর আহ, প্লাবিত হওয়ার পর তবেই কিন্তু স্বাধীনতা হয়েছে। সেই দক্ষিণেশ্বর মন্দির, শ্রীরামকৃষ্ণ, এই দিকটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কম পরিসরে তা এখন ব্যাখ্যা করার সময় বলতে গেলে নেই। তো এইভাবে রাসমণির যে অবদান তাও কিন্তু খুবই উল্লেখযোগ্য। তো হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পাই যে আরো বহু আহ, আমাদের আমাদের বিভিন্ন গ্রামে গ্রামে এবং প্রান্তে প্রান্তে, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আহ, এবং শহরেও, গ্রামে শহরে এবং সব জায়গাতে আমরা দেখতে পাই যে এইভাবে মায়েরা বোনেরাও একই রকম ভাবে ঠিক পুরুষদেরকে সেই শক্তি জুগিয়েছেন বা সেই প্রেরণা জুগিয়েছেন, এবং তারা কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে সেই স্বাধীনতা সংগ্রামের মধ্যে এবং সমাজ সংস্কারকে তার সাথে একসাথে তুলে নিয়ে তারা এগিয়ে গেছেন এবং তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করেছেন। তো সেই আমাদের শেষ প্রশ্ন দিয়ে আমি শেষ করব, তারপরে আমরা দর্শক বন্ধুদের কাছে চলে যাব, আহ শ্রোতা বন্ধুদের কাছে। তো যে আমাদের এই যে স্বাধীনতা আন্দোলনে আরো বেশ কিছু নাম আপনার বইতে আমি দেখেছি, আপনার বইতে যে উল্লেখ রয়েছে, আহ তাদের মধ্যে উল্লেখযোগ্য বাসন্তী দেবী, ননিবালা দেবী, ডকরিবালা দেবী, মৌলমতি। তো এনাদের এনাদের সম্বন্ধে যদি ছোট্ট করে একটু জাস্ট বল। কাজী নজরুল ইসলাম লিখছেন, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নেই তার পাশে। এই লাইনটা যে কতটা প্রাসঙ্গিক এবং কতটা বাস্তবিক তা, আর আমরা যখন ভারতের স্বাধীনতা সংগ্রামে মায়েদের ভূমিকা সম্পর্কে আলোচনা করি, তা আমরা বুঝতে পারি যে বহু বিপ্লবী যারা প্রত্যক্ষভাবে নিজের জীবন দিয়েছেন তাদের কথা তো আমরা বলেই থাকি, কিন্তু তাদের সেই আহ, যে বিপ্লবী কর্মকাণ্ডে তারা যে নিজেদেরকে আত্মবলিদান করতে সমর্থ হয়েছিলেন, তাদের যে পিছন থেকে মা বোনেদের যে সাপোর্ট, যা মা বোন স্ত্রী তাদের যে সাপোর্ট, তা কিন্তু প্রায় সব ক্ষেত্রেই আমরা জানি না। সেরকমই যে বেশ কয়েকটি নাম, আরো বহুজন রয়েছেন, আমি 3-4 জনের কথাই এখন উল্লেখ করার স্কোপ পাবো, আমার বইতেও আরো কয়েকজন রয়েছেন। যে দুগরিবালা দেবী, আমরা যদি দুগরিবালা দেবীর কথা বলি তাহলে দেখবো তিনি ছিলেন বিপ্লবী নিবারণ ঘটকের মাসিমা। নিবারণ ঘটককে তিনি যখন নিবারণ ঘটক যখন তাকে বারণ করছেন যে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এখানে যোগদান করলে যে বৈপ্লবিক কর্মকাণ্ডে তার প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, যখন নিবারণ ঘটক মাসিমাকে বোঝাচ্ছেন, তখন ডুকরিবালা দেবী বলছেন, তোমরা যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমাদের মেয়েরাও পারে। অর্থাৎ একজন সাধারণ একজন গৃহী মহিলা, তার যে দেশের প্রতি ভালোবাসা, এই কথাটাকে কিন্তু স্পষ্ট। আবার আমরা দেখতে পাচ্ছি 1914 সালের 26শে আগস্ট রডা কোম্পানির যে পিস্তল চুরি করেন বিপ্লবীরা, তার মধ্যে 7টি পিস্তল কোথায় রাখা হবে সেই নিয়ে যখন তারা ব্যতিব্যস্ত, তখন কিন্তু তারা নির্ভরযোগ্য স্থল হিসাবে দুগরিবালা দেবীর কাছেই রাখেন। 1917 সালের 7ই জানুয়ারি ব্রিটিশ সরকার গুপ্ত স্রোত মারফত খবর পেয়ে দুগরিবালা দেবী বাড়ি ঘিরে ফেলেন। অত্যন্ত অত্যাচার করা হয় তাকে, কিন্তু তিনি একবারও মুখ ফসকে একজন বিপ্লবীর নামও কিন্তু বলেননি। তো এরকমই দৃঢ় মানসিকতা, এরকম যে দেশবাসী তথা দেশমায়ের প্রতি প্রেম ডুগরিবালা দেবী কিন্তু দেখিয়েছিলেন। তেমনই আরেকজন হচ্ছেন ননিবালা দেবী। তিনি ছিলেন বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পিসিমা। 1917 সালে তিনি জেলে অনশন শুরু করেন, এবং তিনি কেন জেলে গিয়েছিলেন সেই ঘটনাটাও কিন্তু ব্যাখ্যা করা প্রয়োজন। সালটা তখন 1915। সারদা দেবীর শিষ্য রামচন্দ্র মজুমদার সেই সময় গ্রেপ্তার হন। তার কাছে বেশ কয়েকটি মাউজার পিস্তল ছিল। সেই পিস্তলগুলি কোথায় রাখা আছে
তা জানা বিপ্লবীদের অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু এই কাজ কে করবেন? কে জেলে গিয়ে আর একজন বিপ্লবীর কাছে গিয়ে সেই খবরটাকে সংগ্রহ করে আনবেন? অন্য কোনো বিপ্লবী গেলে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। ননিবালা দেবী, যিনি অত্যন্ত অল্প বয়সে বিধবা হয়েছিলেন, তিনি এই কাজ করার জন্য আর একজন সধবা নারী সেজে, উম, সেই বিপ্লবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে বেশ কয়েকবার জেলে যেতে সমর্থ হয়েছিলেন। সেই সময় একজন বিধবা নারীর পক্ষে সধবার বেশি যে যাওয়া, এটা কিন্তু বেশ একটা কঠিন কাজ ছিল। এবং তিনি শুধু গেছে, এবং লাস্ট মুহূর্তে কিন্তু তিনি গ্রেপ্তার হন। এবং প্রায় 2 বছর জেলে থাকার পর তিনি একসময় অনশন শুরু করেন। তাকে যখন বলা হয় যে তিনি কি করলে অনশন ভঙ্গ করবেন, তিনি তখন বলেন, আমাকে বাগবাজারে শ্রীরামকৃষ্ণ পরমহংসের স্ত্রীর কাছে রেখে এসো। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মা শারদার সাথে যে একদম সাধারণ গৃহী আমাদের যে ভারতীয় মহিলা, তাদের কি এক নিবিড় সম্পর্ক, যারা দেশ মাতাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে আর নিজেদের জীবন পর্যন্ত বাজি রেখেছিলেন। একদম সাধারণ মহিলা হয়েও যারা একবারের জন্য ভয় পাননি। আবার আমরা যদি বাসন্তী দেবীর কথা বলি, আমরা চিত্তরঞ্জন দাসের কথা আমরা সকলেই জানি। নেতাজির জীবনে তার যে ভূমিকা, বহু বিপ্লবীর জীবনে তার যে ভূমিকা, তার সম্পর্কে আমরা সকলেই জানি। এবং বহু বিপ্লবীর যে তিনি যেহেতু আইনজীবী ছিলেন, যে কোর্টের যে কেসগুলি উঠতো, তা কিন্তু তিনি বেশিরভাগ, প্রায় সব কেসে কিন্তু নিঃশুল্কভাবে আর কোর্টে লড়াই করতেন। তার যে এই কাজে তাকে কিন্তু পিছন থেকে প্রায় সমানে সাপোর্ট করেছেন বাসন্তী দেবী। তার মদত ছাড়া কিন্তু চিত্তরঞ্জন দাস দীর্ঘদিন ধরে এই কাজ করতে পারতেন না। আমরা যদি বাসন্তী দেবীর সাথে নেতাজির চিঠিপত্রগুলি দেখি, তাহলে দেখবো নেতাজি প্রত্যেকটা চিঠিতে বাসন্তী দেবীকে মা বলে সম্বোধন করেছেন। এবং নেতাজির নিজের মাও স্বীকার করেছেন যে আমি তো তার জন্মদাত্রী মা, তার আসল মা তো বাসন্তী দেবী। তো নেতাজির সাথে বাসন্তী দেবীর চিঠিপত্রগুলো পড়লেও আমরা সেই সময় বিপ্লবীদের আশ্রয় দাত্রী হিসাবে মা বাসন্তী দেবী শুধুমাত্র নেতাজি নন, তার বন্ধু বান্ধবদেরও কিভাবে আর নিজের পুত্রের মতো স্নেহে রেখেছিলেন, তা আমরা জানতে পারি। এবং আর একজন যে মূলমতি বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের কথা আমরা সকলেই জানি, কাকোরি রেল দুর্ঘটনা, বিপ্লবীদের যে সাফল্য। এবং রামপ্রসাদ বিসমিলের দাদা যখন মারা যান, মূলমতি কিন্তু ভেঙে পড়েননি। তিনি তার ছোট ছেলে রামপ্রসাদ বিসমিলকেও স্বাধীনতা যজ্ঞে নিজেকে সমর্পণ করার জন্য প্রেরণা দিয়েছিলেন। এরকমই ছিলেন ভারতবর্ষের মায়েরা, যাদের কথা আজ বিস্মৃত হওয়ার কথা। আহ, আমার কিছু জিনিস মানে এমনি কৌতূহলে জানছি যে আপনি যে এটা বইটা লিখেছেন, তো তার পিছনে তো মানে এইসব তথ্য সচরাচর পাওয়া যায় না। তো তার পিছনে হুম। আপনাকে কতটা মানে কোন কোন জায়গার থেকে জানতে হয়েছে বা কিরকম খাটনি করতে হয়েছে, কারণ কি এগুলো কালেকশন করাও অনেক, যেরকম আপনি হুম। বললেন যে হুম। আসামের একদমই। ওইগুলো, আমি নিজে আসামেতে পড়ে এসেছি, আমি সেখানে যাওয়ার আগে আমি আসামের হিস্ট্রি সম্বন্ধে কিচ্ছু জানতাম না, আর এসব হিস্ট্রিতে আসেও না, তো মানে কতটা আপনাকে খাটনি করতে হয়েছে। আর এরই মাধ্যমে আমি যারা যারা এটা শুনছে বা আগামী ইউটিউবে বা শুনবে তাদেরকে অনুরোধ করব যে এই বইটা একবার কিনে পড়ুক, তাহলে মানে অনেকটা খাটনি কমে যাবে। আর ইতিহাস যেটা আমাদের টেক্সট বই পড়ায় না, অনেক কিছু জানবে, আর টেক্সট বই থেকে অনেক মোর ইন্টারেস্টিং এই বইটা পড়া উচিত, আর আগামী প্রজন্মদেরকে এই সব গল্প শোনানো উচিত। ধন্যবাদ। হুম। একদমই। আপনি বইটা যিনি পড়বেন দেখবেন যে আমার বইয়ের শেষে যে আমি রেফারেন্স দিয়েছি, প্রায় 48টা বইয়ের আমি সাহায্য নিয়েছি। কোনোটা থেকে কম বেশি 1-2 লাইন হয়তো নিয়েছি, আবার কোনোটা থেকে বহু কোটেশন আমাকে নিতে হয়েছে, বহু তথ্য আমাকে সংগ্রহ করতে হয়েছে। প্রায় 48টা বই, কোনোটা পুরোটা পড়তে হয়েছে বা কোনোটা সেই অংশটা পড়ে আর এই কাজটা কিন্তু আমায় করতে হয়েছে। এবং সাথে সাথে বেশ কিছু পত্র পত্রিকা এবং বেশ কিছু ওয়েবসাইট, যে স্বাধীনতা 75-এর সময় আজাদি কা অমৃত মহোৎসব একটি কেন্দ্রীয় সরকার, আমাদের ভারত সরকারের একটি ওয়েবসাইট, সেখান থেকেও আমি বেশ কিছু তথ্য, বিশেষত ওই যে আমি আসামের আহ, আহ, যে কনকলতা বড়ুয়া জেলের কথা যে রয়েছে, তার যে তথ্য, এগুলো মানে কোনো বইয়ের একটি চ্যাপ্টারও এর আগে পর্যন্ত লেখা হয়নি। তো আমি তাই যতটা সম্ভব আর যতটা তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, আর সেইভাবেই কাজটি করেছি। আচ্ছা, আমার প্রশ্নটা ঠিক আছে। হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে আহ, যারা অনেক মানে ভালো রোল প্লে করেছিল এবং তাদের সম্বন্ধে কিছুই লেখা হয়নি, সেটা পশ্চিমবঙ্গে হোক বা কর্ণাটকায় হোক বা মহারাষ্ট্রে হোক, তো এই নিয়ে কি কোনো ডকুমেন্টারি তৈরি করা যায়? সেটা সেটা খুব ভালো হবে যে একটা ভিজুয়াল মিডিয়ামে যারা স্বাধীনতা সংগ্রামে অনেক যোগদান দিয়েছে এবং তাদেরকে উপেক্ষা করা হয়েছে, সেটা মানে উঠে আসবে পুরো ভারতের সামনে। সেটা পাঞ্জাবে হোক বা পশ্চিমবঙ্গে হোক, মহারাষ্ট্রে হোক, বিভিন্ন রাজ্যে এরকম আছে এবং তারা মানে এখনো কোথাও জায়গা পাচ্ছে না। দেখুন। হ্যাঁ, আজকের যে ডিজিটাল
মাধ্যমে আমরা যতটা অভ্যস্ত, এটা একটা খুব ভালো প্রস্তাব যে ডকুমেন্টারি যদি তৈরি করা যায়। ডকুমেন্টারি যদি তৈরি করা যায় এটা তো খুবই ভালো হবে, যে এই যে বিষয়গুলি আরো সহজে মানুষের মধ্যে যাবে। কিন্তু সেক্ষেত্রে সমস্যা বলতে এই যে তথ্যের সমস্যা, খুব কম জায়গা থেকে এই ব্যাপারে কিন্তু আমরা রেফারেন্স পাবো। আমরা যদি দেখি, কমলা দাশগুপ্তের একটি বই রয়েছে বাংলাতে, এরকম হাতে গোনা কয়েকটা বই আগেকার দিনের এবং বর্তমানের সামান্য কয়েকটা, যার মধ্যে মহিলা বিপ্লবীদের নিয়ে তো কোনো বই সেরকম নেই। কোনো বৈপ্লবিক কাহিনী তার মধ্যে থেকে কিছু এসেছে সেইভাবে আপনাকে নিতে হবে। আমি সেইভাবেই বেশ কিছু বইয়ের যে আমি তথ্যচিত্র দিয়েছি, কোনোটাতেই শুধুমাত্র মহিলাদের জন্য লেখা কিছু বইয়ের মধ্যে নেই। কমলা দাশগুপ্তের একটি বই ছিল যা বাংলার মহিলা যে স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে বহু বছর আগে, সেটা এখন প্রিন্ট হয় না, শুধুমাত্র আপনি অনলাইনে পিডিএফ এর হুম, মাধ্যমে পাবেন। তো এই কাজটি করতে গেলে তথ্য জোগাড় করাটাই আমার মনে হয় একটা বড় কাজ, তথ্যের সত্যতা প্রমাণ। হুম। তো এটা যদি করা যায় তো খুবই ভালো হবে। সেক্ষেত্রে আমার বইটা যদি কিছুটাও সহায়ক হয় আমি তো অত্যন্ত খুশি হব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আপনার বইটা আছে, তো এটা দেখে জানতে পারি এবার আমি বইটা কিভাবে পড়বো। কিন্তু আমার মনে হলো যে মানে আজকের যুগে ভিজুয়াল এবং অডিও, হ্যাঁ, হুম এটা হুম। খুবই আহ, মানে একটা মিডিয়াম যেটা তাড়াতাড়ি পৌঁছানো যায় লোকের কাছে। বই এখন একদম। পড়াটা অনেক কমে গেছে, তো সেক্ষেত্রে এবং সেটা চলতে মানে আমার তো সময়ের সাথে চলতে হবে, আমি তো বলতে পারবো না যে বইটাই পড়তে হবে, পড়া যাবে না, সময়ের সাথে চেঞ্জ ঠিক হতে ঠিক। হবে। তো হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার আরেকটা জিনিস জানার ছিল যে মানে এই বইটাতে যেমন আপনি স্বাধীনতা সংগ্রামের কথা বলেছেন, তো স্বাধীনতা কি আপনি মানে ওই কালখণ্ডটা ধরেছেন যেটা ইংরেজদের দ্বারা পরাধীন ছিল? কারণ কি মানে যেটা আপনি মনে হয়েছে, কারণ কি তার আগে অব্দিও আমরা অনেক হুম। কাল পরাধীন ছিলাম অনেক রকমের, আর সেখানেও মানে অনেকজনের উল্লেখ আছে, যেমন আবাক্কা দেবী, হুম। মানে রানী আবাক্কা, যিনি পর্তুগিজ সৈন্যদের সাথে যুদ্ধ, ঠিক ঠিক। তারপরে হ্যাঁ আমাদের হাজু যে বলে একজন ইতিহাসে, লোক। হ্যাঁ, হ্যাঁ আমাদের ইতিহাসে যেটা পড়ানো হয় আমরা 200 বছর পরাধীন ছিলাম, কিন্তু সত্য হচ্ছে প্রায় 1000 বছর আমরা পরাধীন ছিলাম। লাস্ট 200 বছর আমরা ব্রিটিশদের কাছে পরাধীন ছিলাম, কিন্তু তার আগেও আমরা বহিরাগত শত্রুদের হাতে দীর্ঘদিন পরাধীন থেকেছি। এবং এই বইটা সত্যি কথা বলতে লাস্ট যে 200 বছর, বা লাস্ট সত্যি কথা বলতে লাস্ট 100 বছর যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মহিয়সী নারীরা অবা আহ, জীবনপাত করেছেন, নিজের জীবনকে আত্মবলিদান করেছেন, তাদের কথাই এই বইটায় রয়েছে। কিন্তু আপনি যেটা খুবই ভালো প্রস্তাব হিসেবে আমি গ্রহণ করছি, যে এর আগেও এর প্রাচীনে যারা নিজের জীবনকে সমর্পণ করেছেন তাদের নিয়েও কিন্তু লেখা প্রয়োজন। এবং এই লাস্ট 100 বছরে যারা আহ, জীবন বলিদান করেছেন তাদের ব্যাপারেই তথ্যসূত্র খুবই কম রয়েছে, কিন্তু সেই কাজটি খুব কঠিন। আরো আগে যারা সমর্পণ করেছেন তাদের নামগুলি বের করাই হয়তো খুব কঠিন হয়ে উঠবে, হাতে গোনা কয়েকজনের নামই আমি জানি, কিন্তু সেটা করা গেলে তো খুবই ভালো ব্যাপার। তো আপনার যে এই যে এফার্ট, আপনার যে প্রচেষ্টা, সেটা অবশ্যই আমাদের সবাইকেই প্রেরণা দেবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও প্রেরণা দেবে। কারণ এই ধরনের বই আমরা যেহেতু আমাদের আমরা যখন স্কুলে পড়েছি বা তখন তো এই সমস্ত বিষয়ে জানতে পারিনি। তো ধীরে ধীরে আমাদের পরবর্তী প্রজন্ম এই সম্বন্ধে জানবে এবং আশা করি এবং সেখান থেকে অনেক এই যে নারী শক্তিকে নিয়ে যে কথা, সেটা নিয়ে যে আলোচনা, সেই সেটার যে একটা গুরুত্বপূর্ণতা রয়েছে, সেই জিনিসটাই আমাদের সবাইকে বুঝতে হবে। কারণ স্বামীজিও এটা বারবার বলেছেন, যেমন আপনি আমার বইতে লিখেছেন এবং আজকেও বললেন যে যে নারী শক্তিকে জাগাতে হবে, যে নারী শক্তির উত্থান যদি না হয় তাহলে আহ সেই যে শিব এবং শক্তির আবার চলে আসে, যে শিব শক্তির কথা, যদি শক্তি না কাজ করতে থাকে, তাহলে শক্তি যদি না থাকে তাহলে জগৎ চলবে না। তো সেই জন্য আমাদের এই যে নারী শক্তি থেকে প্রেরণা নেওয়া এবং তাদের সম্বন্ধে জানা, তো এটা এটা তো আমাদের একটা মানে এটা আমাদের একটা অবশ্য কর্তব্য একটা। এবং সেই সেই প্রসঙ্গে তাহলে আমি শেষ দুটো ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করব। যে আপনার বইতে আমি দেখলাম যে আহ, বীণা মিত্র এবং লীলা রয়, সম্ভবত আহ, হুম বীণা হুম। মিত্র এবং লীলা বীণা রয় দাস, ওনাদের। বীণা দাস, উম, বীণা দাস। আচ্ছা, বীণা দাস, না হুম। যিনি নেতাজিকে হেল্প করেছিলেন যিনি। ও আচ্ছা, হেলেন লেপচা। হ্যাঁ, হেলেন লেপচা, ওনার সম্বন্ধেও দেখলাম। হুম। এবং দেখলাম যে সাউথ দক্ষিণ ভারতেও চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশেরও কয়েকজনের এক দুজনের নাম রয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সমগ্র ভারতবর্ষ জুড়েই সমস্ত জায়গাতেই এই উত্থান হচ্ছে। সেই উত্থানের যে আপনি একদম ঠিকই বলেছেন, যে উত্থানের যে বেসটা সেটা একেবারেই আধ্যাত্মিক যে উত্থান, এবং সেখান থেকে তারপর ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার যে প্রেরণা। তো ওনাদের সম্বন্ধে আপনি একটু ছোট্ট করে বলুন, তারপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করবো। হুম।
কবিগুরুর একটি এই লাইন মনে পড়ছে: কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। তো কবিগুরুর লাইনকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে বলতে গেলে যে বহু মায়েরা, বহু মা বোনেরা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে নিজেকে নিয়োজিত করেছেন, তার মধ্যে মাত্র 50 জনের কাহিনী আমি তুলে ধরতে সক্ষম হয়েছি। তো সেই 50 জনের মধ্যে আমি প্রায় প্রত্যেকটি প্রদেশ থেকেই নেওয়ার চেষ্টা করেছি, যেরকম তথ্য পেয়েছি তার উপর নির্ভর করে। ঠিক তেমনি হেলেন লেপচার কথা আপনি আহ, উল্লেখ করলেন, যে নেতাজির যে গ্রেট এসকেপ যেটাকে আমরা বলি, ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে তার যে পালিয়ে যাওয়া, অর্থাৎ পালিয়ে যাওয়া বললে ভুল হবে, তার যে দেশমাতৃকাকে ছেড়ে তিনি গেছিলেন, যে দেশমাতৃকাকে পরাধীনতা করবেন সেই স্বপ্ন নিয়ে। তো সেই যে লক্ষ্য, তাতে কিন্তু হেলেন লেপচা অত্যন্ত আর অগ্রণী ভূমিকা পালন করেন। তাকে এদেশ থেকে তিনি যে ভারতের বর্ডার ক্রস করেন সেই সময়, আর তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঠিক তেমনি আপনি লীলা রয়ের কথা সম্ভবত বললেন। তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে প্রত্যক্ষ যে মহিলারা যারা সামনে থেকে একদম নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে যে নামগুলি উঠে আসে: বীণা দাস, বীণা বেণীমাধব দাসের যে কন্যা বীণা দাস, বেণীমাধব দাস, যার দ্বারা নেতাজি, আর বলা যায় সর্বপ্রথম যাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন নেতাজির যে ছোটবেলা ব্রিটিশ স্কুলে পড়াশোনা করা, কিন্তু পরবর্তীকালে বেণীমাধব দাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বদেশী আন্দোলনে নিজেকে নিয়োজিত করার যে স্বপ্ন, যে ব্যক্তিকে দেখে আহ নেতাজির মধ্যে যে বীজ বপন হয়েছিল, সেই বেণীমাধব দাসের কন্যা বীণা দাস, তিনিও কিন্তু আর প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। আমরা যদি লীলা রায়ের কথা উল্লেখ করি তাহলে দেখবো যে 1900 সালে তার জন্ম, এবং সেই সময়টা, অর্থাৎ তার যে তরুণ বয়স 1915-16, সেই সময় কিন্তু আর বলা যায় স্বাধীনতার অগ্নিযুগ। 1902 থেকে 1905 নিবেদিতার ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রচার, আর ভারতবর্ষের স্বাধীনতা যে আসবে। আর 1897 সালে আমরা জানি স্বামীজি বলছেন যে সব ঠাকুর দেবতাকে ভুলে যান, এখন আমাদের আরাধ্য দেবতা ভারত মাতা। যে 50 বছরের বলা যেতে পারে একটা আহ আহ, হিসাব তিনি কষে দিলেন, যে এই 50 বছরের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবে। তো এই যে পর্বটা, এই পর্বের একজন স্বাধীনতা সংগ্রামী আর লীলা রায়, বা লীলা নাগ, যার আগের জীবনের নাম, পরবর্তীতে তার বিবাহের পর লীলা রায় হয়েছে। তো তিনিও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন সহকারী ছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কিত যে সমস্ত মহীয়সী নারীদের কথা উল্লেখ আসে, তার মধ্যে কিন্তু এনারা খুব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আরো একজনের নাম আমরা দেখতে পাই, আমি যে নামটা অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম, বেলা মিত্র। হ্যাঁ। বেলা মিত্র নেতাজিকে কিভাবে সাহায্য করেছিলেন? হ্যাঁ, বিপ্লবী বেলা মিত্রের কথাও আমরা পেয়েছি, যে আজাদ হিন্দ ফৌজের যে নারী বাহিনী, তার মধ্যেও কিন্তু বেলা মিত্রের একটা সামনের সারির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব হিসেবে কিন্তু বেলা মিত্র উঠে এসেছিলেন। যে ঝাঁসির রানী ব্রিগেড, নেতাজি যেটা তার আইএন এর মধ্যে শুরু করেছিলেন, তার একজন প্রাণ পুরুষ উর্দিধারী একজন মহিলা, তিনি কিন্তু বেলা মিত্র, যিনি শুধুমাত্র নিজে লড়াই করেননি, বহু আম, মা বোনেদের সেই ঝাঁসি রানী ব্রিগেডে যুক্ত করার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। একটা প্রেরণা হিসেবে তিনি কিন্তু কাজ করেছিলেন। ঠিক যেমন প্রীতিলতা তার মাকে লেখা চিঠিতে আর প্রেরণার বাকি মেয়েদের প্রেরণা দেওয়ার উদ্দেশ্যে তার যে আত্মবলিদান করেছিলেন, ঠিক তেমনি বেলা মিত্র কিন্তু একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন মা বোনেদেরকে সেই আইএন এর যে মহিলা বাহিনী, ঝাঁসি রানী ব্রিগেড, তাতে যুক্ত করার জন্য। তো আজকে আমাদের এই পর্ব আমরা শেষ করব। আমাদের বক্তা এবং লেখক, ওনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য ওনাকে অনেক অনেক প্রণাম, এবং ওনার প্রতি আমার শ্রদ্ধা। এবং আমরা আজকে যে এই বিষয়ে আলোচনা করতে পারলাম, এই মহীয়সী নারীদের সম্বন্ধে, তাদের সেই সেই সম্বন্ধে আমরা এই আশা রাখতে পারি যে ভবিষ্যতে আমাদের বর্তমান বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মেও এই নারী শক্তির উত্থান যাতে হয়, সেই সেই একই কথা, স্বামীজির কথা। তো সেভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেই প্রেরণা থেকে শিক্ষা লাভ করতে পারি, এবং সেখান থেকে আমাদের নারীদেরকে, নারীর শিক্ষা এবং তার যে মানে অগ্রগতি, সেইটার পেছনে আমাদের সবাইকে কাজ করতে হবে। তো এবং আমরা আজকে আমাদের সময় খুব কম, তাই আমরা এত ওনার বইতে যে কজনের নাম লেখা রয়েছেন, তাদের মধ্যেও আমরা খুব কম জনের ব্যাপারে আলোচনা করতে পারলাম বিষয়। তো এবং বাকি যারা রয়েছেন, যাদের অবদান রয়েছে এবং যাদের সম্বন্ধে আমরা আজকেও জানতে পারছি না, তাদের সবাইকে আমার অনেক শ্রদ্ধার্ঘ্য এবং প্রণাম নিবেদন করি। তো এই বলে আজকে আমাদের এই পর্ব আমরা শেষ করছি।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও, এবং আমাদের বক্তা লেখককেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে নমস্কার, এবং আমরা দেখা হচ্ছে আমাদের পরের পর্বে।